নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপ। সকল দর্শক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নেবেন। দর্শক, ভারত বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনাকর পরিস্থিতি, যে টেনশন ক্রিয়েট হয়েছে, একে অপরকে ভারতের অধিবাসীরা এবং বাংলাদেশের অধিবাসীরা এবং ভারতের বিএসএফ, বাংলাদেশের বিজিবি যেভাবে উত্তেজনাময় পরিবেশ তৈরি হয়েছে, এটা কিন্তু একটা পরিকল্পিতভাবে বাংলাদেশের তরফ থেকে এটা ঘটানো হচ্ছে। এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার, এরা সম্পূর্ণভাবে ভারত বিদ্বেষী মতবাদকে বাংলাদেশে ছড়িয়ে দিয়ে বাংলাদেশি মৌলবাদীদের মধ্যে এই ধরনের একটি পরিবেশ তৈরি করে ক্ষমতায় থাকার জন্যই কিন্তু এইভাবে চালাচ্ছে। কিন্তু অপরপক্ষে আরাকান আর্মি, গতকালের যে একটা খবর ছিল, আরাকান আর্মি বাংলাদেশের 3টি পণ্যবাহী জাহাজকে হাইজ্যাক করে নিয়েছে অলরেডি। তারা নাব নদী থেকে টেকনাফ যে বন্দর, সেই বন্দরে যাওয়ার আগেই তাদেরকে তাদের হেফাজতে নিয়ে নেয় এই জাহাজগুলিকে। এ বিষয়ে বাংলাদেশ সরকার একটিও কথা বলছে না। কেন বলছে না? আরাকান আর্মি যে বাংলাদেশ যেন হুমকি বা বিপদের কারণ, এটা কিন্তু কোনোভাবে ইউনিট সরকারের একটা তত্ত্বাবধায়করা এবং সমন্বয়করা এবং উপদেষ্টা যারা রয়েছে তারা কেউই প্রকাশ করছে না। কেন দুর্বলতা? ভারতের সম্পর্কে এত যদি আগ্রাসী অবস্থান থেকে থাকে, বাংলাদেশের যে 3টি জাহাজ আরাকান আর্মি দখল করলো বা তারা তাদের হেফাজতে নিল, বন্দি করলো, পণবন্দি করলো, তাদেরকে বিরুদ্ধে কেন একটাও কথা বলছে না? এই সরকারের একটিও কথা নেই কেন? এই দুটি জিনিস আপনাদেরকে একটু বুঝতে হবে। টেকনাফে নাফ নদীর যে নৌ চলাচল আগেই কিন্তু বাংলাদেশ বন্ধ করে দিয়েছে এবং মায়ানমার আর্মি সেখানে নিষেধাজ্ঞা জারি করেছে এবং 3টি জাহাজ তারা হাইজ্যাক করে মংডু বন্দরে তারা কিন্তু নিয়ে গেছে। সেখানে তারা কিন্তু জাহাজগুলি রয়েছে। কেন এই ধরনের ঘটনা? এই ধরনের ঘটনা কি ইউনিট সরকার জানে না? জানে। তা সত্ত্বেও কিন্তু তাদের দুর্বলতাকে প্রকাশ না করার জন্য এই ঘটনাকে তারা সম্পূর্ণ চেপে যাচ্ছে এবং নাব নদীতে সম্পূর্ণ নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে সেন্ট মার্টিন যে দ্বীপ, যেটা মায়ানমার লাগোয়া একেবারে, সেখানে কিন্তু সকল নৌ চলাচল বন্ধ রয়েছে। সেখানে আরাকান আর্মি কিন্তু সম্পূর্ণভাবে চোখ রাঙাচ্ছে। আগামীতে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপ, এই দ্বীপ নিয়ে অনেকগুলো কিন্তু বিরোধ থাকার পরে শেখ হাসিনার সময় বিশ্বে একটা চুক্তির মাধ্যমে এই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু বাংলাদেশে হস্তগত হয় বা বাংলাদেশের অধিকারে আসে। সেই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু আজকের চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে আরাকান আর্মির দ্বারা। কেন এই সরকার একটা কথা বলছে না? এই সরকারের মূল যে এজেন্ডা, সেটা হচ্ছে ভারত বিদ্বেষ। বাংলাদেশের অধিবাসীদের মধ্যে ভারত বিদ্বেষী যে বীজ, যেটা 1971-এ পাকিস্তানের হানাদার বাহিনীরা পুঁতে গিয়েছিল বা রোপণ করে গিয়েছিল, তার দৌড়ে আজকের এই জল্লাদরা, এই রাজাকাররা কিন্তু এখনো মারা যায়নি। অপরতরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে সেই ধরনের লড়াই। তারা পাকিস্তানপন্থী হিসাবে ভারত বিদ্বেষীমূলক বিভিন্ন মন্তব্য কার্যকলাপ করে বাংলাদেশের এক শ্রেণীর মানুষকে উৎক্ষিপ্ত করে একটা বিকল্প রাজনৈতিক দল তৈরি করার একটা চক্রান্ত কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। কারণ আমরা এটুকু জানতে পেরেছি, এই তত্ত্বাবধায়ক ইউনিট সরকার, এই সরকার কিন্তু কোনোভাবেই 2025 সালের শেষ দিকে ছাড়া কোনো নির্বাচন করাতে চাইছে না। এই সরকারের উপর চাপ বাড়াচ্ছে কারা? প্রতিবেশী ভারতবর্ষ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, এই সমস্ত যে পশ্চিমা বিশ্বের দেশগুলি, এরা কিন্তু চাপ বাড়াচ্ছে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক সরকার একটা প্রতিষ্ঠিত হয়। এটা নিয়ে ইউনিট সরকারের উপর প্রচণ্ড চাপ রয়েছে। এবং আজকের যে একটি ঘটছে বিশ্বে, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসাবে ইনি শপথ নিচ্ছেন। তারপরে তিনি একটা অ্যাকশান কিন্তু নিচ্ছেন যে বাংলাদেশে মার্কিন জনগণের ভ্রমণের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা জারি করতে পারে। এখানেই বোঝা যাচ্ছে এই প্রচ্ছন্ন একটা কাজের মাধ্যমে বাংলাদেশ যে তত্ত্বাবধায়ক সরকার, ইউনিট সরকার রয়েছে, তার একটা বিশেষ বার্তা যে আপনাদের কার্যকলাপ মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে নিচ্ছে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সম্পর্কে কি আসে যায়, বা মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশ সমূহ বিপদের মধ্যে পড়বে।
এই বৈশ্বিক পৃথিবীতে প্রত্যেক দেশের মধ্যে বাণিজ্যিক বা লেনদেনের মাধ্যমে কিন্তু একটি দেশ দাঁড়িয়ে রয়েছে, তার অর্থনৈতিকটা দাঁড়িয়ে রয়েছে। এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো দেশ, যেটা বিশ্বে দাদাগিরি করে বেড়ায়, যারা একটি দেশের সরকারকে ফেলে দেওয়ার পিছনে এদের ভূমিকাও আছে বলে অনেকে সন্দেহ প্রকাশ করে। এবং যেভাবে হামাস এবং প্যালেস্টাইনের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মিডল ইস্টে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যে যুদ্ধ চলছে, সেখানেও একটা বিরাম আসতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ নিয়ে ভারতের সঙ্গে যে ধরনের কূটনৈতিক যে আদান প্রদান, কূটনৈতিক যে বার্তা চালাচালি হয়েছে, তার মাধ্যমে ভারত সরকার চাইছে এখানে একটা বলিষ্ঠ গণতান্ত্রিক সরকার থাকুক, যার সঙ্গে ভারতবর্ষ বিভিন্ন ডিপ্লোমেসি নিয়ে কথা বলতে পারে। তার জন্য আমেরিকার সঙ্গে ভারতবর্ষের একটি কিন্তু কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে আগামীতে বাংলাদেশের কী ধরনের কি রাজনৈতিক পরিবর্তন হবে, সেটা কিন্তু এই 20শে জানুয়ারি পরে আমরা দেখতে পাবো। এই ইউনিট সরকার কতদিন থাকবে না সম্পূর্ণ বিসর্জন যাবে, সেটা আগামী দিনে স্থির হবে। কিন্তু যে বাংলাদেশে অধিবাসীদের খেপিয়ে ভারত সীমান্তে যেন একটা যায় যায় রব তৈরি করা হয়েছে, কি হয়ে গেল গেল রব। সেখানে আরাকান আর্মি যেটা বাংলাদেশের জাহাজগুলি দখল করলো, সে বিষয়ে একটি কথাও বলছে না। সম্পূর্ণ কথাটা চেপে যাচ্ছে কারা? এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। দেশের জনগণের যে মৌলিক যে চাহিদা, যেগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটা জায়গায় কোপ পড়ে গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে গেছে, মানুষের নুন আনতে পান্তা ফুরের অবস্থা, তাদের সঙ্গীন অবস্থা রয়েছে অর্থনৈতিক অবস্থার মধ্যে। তারা কিভাবে আগামী দিনে চলবে তার কোনো দিশা নেই, এবং আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটছে। আস্তে আস্তে এই সরকার চাপ অনুভব করতে পারছে যে বিদেশ নীতির ক্ষেত্রে যে নীতি নেওয়ার কথা, এই সরকার সেই নীতি অবলম্বন করেনি। সম্পূর্ণ ভিন্ন নীতি অবলম্বন করে চীন এবং পাকিস্তানপন্থী একটি কূটনৈতিক প্রয়াস কিন্তু চালিয়ে যাচ্ছে। ভারতের বিরুদ্ধে চীন এবং পাকিস্তানকে ব্যবহার করে একটি কূটনৈতিক পথ কিন্তু চালু করার চেষ্টা করছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এটাকে ভালোভাবে নিচ্ছে না। এত চীনপন্থী এবং পাকিস্তানপন্থী জিনিসটাকে তারা নিচ্ছে না। তারা তীব্র প্রতিবাদ রেখেছে এখানে, যে কোনোভাবে এটা করতে দেওয়া হবে না। তাই এই 20শে জানুয়ারির পরে এই ইউনিট সরকার কতদিন থাকবে সে বিষয়ে কিন্তু একটা সন্দেহ জন্ম নিয়েছে। তিনি যেভাবে কূটনৈতিক সফরের মাধ্যমে বিদেশে গেছেন, আর কি ফিরে আসবেন? আর তো সেভাবে মনে হচ্ছে না যে ফিরে আসবেন কিনা। কারণ তিনি বুঝতে পেরেন দেশ চালানো এবং পররাষ্ট্র নিয়ন্ত্রণ করা, পররাষ্ট্র নীতি নেওয়া আর গ্রামীণ ব্যাংক চালানো দুটো এক নয়। তার কাজ গ্রামীণ ব্যাংকে ফিরে যাওয়া উচিত। যেভাবে হোক দ্রুত সংবিধান সংশোধন বন্ধ রেখে এইভাবে সংবিধান সংশোধন করা যায় না। সংবিধান সংশোধন করতে গেলে একটি দেশের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। একটি গণতান্ত্রিক সরকার সেটা করতে পারবে, সব দিক বিচার বিবেচনা করে। সেখানে বিরোধী পক্ষের মতামত নিয়েও একটা সিদ্ধান্ত আসা যেতে পারে। সেটা কি আসবে আগামী দিনে? সেটাই কিন্তু আমরা দেখব আগামী দিনে। তবে যেভাবে ইউনিট সরকার চুপ রয়েছে আরাকান আর্মিকে নিয়ে, এবং ভারত সরকার ভারত সম্পর্কে যে ধরনের উগ্রবাদী স্ট্যান্ড নিয়েছে, এটা কিন্তু খুবই দুঃখজনক, এবং ভারতবর্ষ এটা কিন্তু খুব ভালো চোখে দেখছে না। এবং বাংলাদেশের অধিকাংশ নাগরিক এখন জানেন 3টি জাহাজ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে, এবং নাব নদী যে বাণিজ্য চলাচল সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি, এবং সেই সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপটাও কিন্তু তারা নিয়ন্ত্রণ করে চলেছে।